সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় কোভিড-19 বনাম মানব জীবন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর শামীম রেজা, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। দর্শক, আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৬, সুস্থ রেকর্ড ৩১৩। কোভিড জয় করছেন আক্রান্তদের প্রায় ৯২%। জ্বরের উপসর্গ থাকলে ডেঙ্গু পরীক্ষারও পরামর্শ। কয়েক দফা বৃষ্টিতেই রাজধানীতে মিলছে এডিসের লার্ভা। সচেতন না হলে করোনাকালে বড় শঙ্কা হবে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞরা। রোববার থেকে নামছে মোবাইল কোর্ট। সংক্রমণ বাড়তে থাকায় কোভিড হাসপাতালে শয্যা সংকট। কাল থেকেই সেবা দেবে হোলি ফ্যামিলি, অন্য হাসপাতালগুলো প্রস্তুত রাখার পরামর্শ। সিলেটের পর চট্টগ্রাম ও ময়মনসিংহে সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত। খোলা থাকবে রংপুরে। সিপিডির জরিপে না খোলার পক্ষে মত ৯৩% মানুষের। এবং কর্মহীন শ্রমিকের পাশে নেই পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। হাজার কোটি টাকার চাঁদা প্রভাবশালীদের পকেটে যাওয়ার অভিযোগ, অস্বীকার করে সীমিত সহায়তার দাবি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আলোচনার শিরোনাম করেছে আজকে কোভিড-19 বনাম মানব জীবন। আপনি জানেন যে সারা পৃথিবী কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছে, বাংলাদেশও লড়ছে। সেই সঙ্গে এখন একটি প্রশ্ন দেখা দিয়েছে, জীবন এবং জীবিকার মধ্যে কিভাবে সমন্বয় করা যায়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যেরকম সাধারণ ছুটি, অঘোষিত লকডাউন চলছে, সারা পৃথিবী এই অবস্থাতে রয়েছে। সারা পৃথিবীও চেষ্টা করছে সেই লকডাউন থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক যে ক্ষতি, অর্থনৈতিক যে কাঠামো, সেটিকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, কিভাবে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায়, মানুষের জীবন এবং জীবিকাকে এগিয়ে নেওয়া যায়। তো সেই প্রসঙ্গই আজকে সামনে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই জন্য আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব। শুরুতেই যেতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। তার কাছ থেকে আমরা একটু চিকিৎসার বিষয়গুলো জেনে তারপরে আমাদের অর্থনীতিবিদ সহ অন্যরা যারা আছেন তাদের কাছে যাচ্ছি। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, মোটামুটি এই পর্যায়ে এসে আমরা আজকে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নিয়মিত ব্রিফিং হয় সেখানকার তথ্য যেটি দিচ্ছিলাম, যে এরই মধ্যে ৯২% মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন, স্বাস্থ্য অধিদপ্তর বলছে। এবং আজকেও আমরা দেখেছি যে রেকর্ড ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং যেটি বলা হচ্ছে যে আমাদের সুস্থের সংখ্যাটাই বেশি, এবং ৯২% মানুষ যেহেতু কি বলে যে একেবারেই কোভিড জয় করতে পারছেন, ৮% মানুষ হচ্ছে একেবারে চূড়ান্ত যে পরিণতি সেদিকে যাচ্ছেন। তো সব কিছু মিলে আমরা গত ২৬শে মার্চ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা ছুটিতে আছি। এবং এই মুহূর্তে যে প্রশ্নটি দেখা দিয়েছে জীবন এবং জীবিকার, তো স্বাস্থ্যগত দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, এখন আমরা কিভাবে দুটির মধ্যে সমন্বয় করতে পারি? অধ্যাপক সাইদুর রহমান স্যার। ধন্যবাদ জানাব রুমেল। প্রথম যে কথাটা বলছেন যে হ্যাঁ ৯২% রোগী, এটা খুবই সাধারণ, এটি এক্সপেক্টেড চিত্র ছিল। বিশ্বব্যাপী বারবার বলা হয়েছে আসলে ৮০% মানুষ এমনিতেই রিকভার করবেন, আরো ১৫ থেকে ১৭% মানুষ রিকভার করবেন খুবই লিমিটেড লক্ষণ ভিত্তিক চিকিৎসার মধ্য দিয়ে। শুধুমাত্র ৩ থেকে ৫% দেশে দেশে ভ্যারি করবে। সেই হিসেবে বাংলাদেশ আমরা যে বলবো যে ৯২% রিকভারি, ৮% যদি ডেথ হয়, সেটা এখন আরো ইমপ্রুভ করার দরকার, আমাদের আরো উন্নতি করা দরকার। কিন্তু আপনার যে প্রশ্নটা, মূল কথা যে জায়গাটা আপনি ছুটছেন, সেটা হচ্ছে যে জীবন জীবিকার সঙ্গে এই স্বাস্থ্যের আজকে যে আলোচনাটা, মানুষ এই রোগটিকে গত ২ মাস লকডাউনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা যেভাবে রুদ্ধ হয়েছে, গরিব মানুষদের জীবিকা অর্জনের পথগুলো বন্ধ হয়েছে, সেগুলোকে সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়ার যে পদ্ধতিগুলো, সেগুলো সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি যে বিষয়টা মিস করেছি আমরা সবাই, আমরা দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য এবং শিক্ষায় দুটো খাতে দীর্ঘদিন বিনিয়োগ না হওয়াতে, এবং এই খাতে এই খাতগুলো ভীষণ ভাবেই অসহায়। আমরা দেখতে পাই সারা বিশ্বব্যাপী আসলে স্বাস্থ্য খাত এই কোভিড-19 মোকাবেলায় ব্যর্থ হয়েছে প্রায়। এবং আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি একটি নতুন ভ্যাকসিন, পুরনো ওষুধের নতুন ব্যবহার, বিভিন্ন ভাবে কোন রকম মানুষকে এই মহামারী মোকাবেলায় আমাদের অপ্রস্তুত অবস্থা থেকে লজ্জাটাকে ঢাকার চেষ্টা করছি। অতএব জীবন জীবিকার প্রশ্নতে, লকডাউন লিফটিং এর ইস্যুতে যতটুকু সামর্থ্য থাকা দরকার বিজ্ঞান ভিত্তিক ভাবে, যেটুকু টেস্ট করা দরকার,
একটা এক্সিট পারমিট যে উনি কাজে ফেরত যেতে পারেন, এই প্রশ্নটুকুকে মীমাংসা করার জন্য যতটুকু বিজ্ঞানসম্মত সমাধান দরকার, দুর্ভাগ্যজনক হচ্ছে বিশ্বব্যাপী হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি দেশে এই সামর্থ্যটুকু আজকে নেই। অতএব অর্থনীতির চাকাকে সচল করার জন্য মানুষকে যদি উৎপাদনে আবার যুক্ত করতে হয়, সেটার জন্য যে স্বাস্থ্যগত ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার ছিল, সেটা ভীষণভাবে ল্যাকিং আসলে। অতএব খুবই আমরা দুর্ভাগ্যজনক এবং ঝুঁকিপূর্ণ ভাবে, আমাদের এখানে সেলিম জাহান স্যার আছেন, ওনারা নিশ্চয়ই বলবেন যে কোভিডোত্তর যে রিকভারি প্ল্যান, সেখানে কিন্তু আসলে এই স্বাস্থ্যের বিষয়টি এবং লকডাউন লিফটিংটি কেমন হবে সেটার উপর নির্ভর করবে এই কার্ভের শেপ কেমন হবে। সেটা কি ইউ হবে না ভি হবে না ডব্লিউ হবে না এল হবে, এগুলো স্যারেরা বলবেন। কিন্তু এগুলো সম্পূর্ণ নির্ভর করবে আমাদের লিফটিং প্ল্যান এবং লিফট প্ল্যানের সঙ্গে হেলথের ইন্টিগ্রেশনটা কতটা সাকসেসফুলি করতে পারি আমরা। স্যার এখানে একটা প্রশ্ন রাখি, আপনি যেটি বলছেন না যে স্বাস্থ্য খাতে আপনি ল্যাকিং দেখছেন, তো আমরা যদি শুরুর দিকের কথা বলি, সেটি হচ্ছে গত 8ই মার্চ যখন প্রথম শনাক্ত হলো, তখন যে তথ্যটি আমাদের সামনে ছিল সেটি হচ্ছে যে 100-র মতো বা 100-র বেশি জটিল রোগীকে আমরা অ্যাকোমোডেট করার মতো সামর্থ্য আমাদের ছিল না। কিন্তু গত 2 মাসের প্রস্তুতিতে সেটি অনেক বেড়েছে। অনেক বেসরকারি হাসপাতাল, এমনকি সরকারি হাসপাতালও শুধুমাত্র কোভিডের জন্য ডেডিকেট করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে জটিল রোগী ব্যবস্থাপনার সামর্থ্য বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর বলছে। এবং যেটি আপনার বলছিলেন যে বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড যে এরকমই, অর্থাৎ 92-93% সুস্থ হবে, 8% বা এর কম হচ্ছে আপনার মৃত্যুর দিকে যাবে। তো আমরা কিন্তু সেই স্ট্যান্ডার্ডটিও যদি এখন পর্যন্ত আজকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংকে ধরে নেই, তাহলে আমরা ধরে রাখতে পারছি। তো সেই জায়গাতে ল্যাকিংটা কি স্যার খুব বেশি আপনার কাছে মনে হচ্ছে? আমি কিন্তু বলেছি বিশ্ব মানব জাতির ল্যাকিং, বাংলাদেশ অর্থে বলিনি কথাটা। আমরা বলেছি যে এরকম একটি মহামারী মোকাবেলায় স্বাস্থ্য খাতের যে অপ্রস্তুত অবস্থা দেখলাম আমরা, সারা বিশ্বের সর্বোচ্চ উন্নত দেশগুলো যেভাবে এটাকে মোকাবেলায় ব্যর্থ হলো, লাশের মিছিল হলো নিউ ইয়র্কে, এগুলো প্রমাণ করে যে গত 50 বছর স্বাস্থ্য খাতকে কি পরিমাণ নেগলেক্টেড হয়েছে এই খাতটি বিনিয়োগের ক্ষেত্রে, এবং কতটা অপ্রস্তুত অবস্থায় আমরা মোকাবেলা। এটা বেশ কয়েকটা ভবিষ্যতের, এবং এটা কিন্তু তৃতীয় বড় ধরনের মহামারী। আমি সেই অর্থে বলেছি যে প্রস্তুতির অভাব। এবং আপনি যে কথাটা বলছেন সেটা ঠিক, কিন্তু এখনো এই চিত্রটা কিন্তু আংশিক। বাংলাদেশে আমরা মনে করি যে এই চিত্র সম্পূর্ণ হওয়ার জন্য গড়ে 20 থেকে 30 হাজার দৈনিক পরীক্ষা হলে একটা মোটামুটি ভাবে চিত্র পাওয়া সম্ভব। আমরা যত ধরনের প্রেডিকশনের জন্য যারা এইগুলো ব্যাপার বিশেষজ্ঞ, তারা বারবার বলছেন যে 20 থেকে 30 হাজার স্যাম্পল প্রতিদিন টেস্ট করলে, আপনারা খেয়াল করবেন এটা কনসিস্টেন্টলি 6,000-এর কাছাকাছি টেস্ট হচ্ছে, গড়ে 10 থেকে 12 ভাগ ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। সেই সংখ্যাটা যত বাড়বে, আমরা সংখ্যাটা, আমাদের ধারণাটা তো স্পষ্ট হবে। এবং আরেকটা প্রশ্ন যেটা আপনি বলেছেন সেটাও সত্য, যে আপনারা খেয়াল করবেন যে কোভিড চিকিৎসা করতে যেয়ে আমাদের স্বাস্থ্য খাতের নন কোভিড রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের বিরাট বিভ্রান্তি, এবং আমাদের স্বাস্থ্যের উপরে কিন্তু এখন এই যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট অ্যাটাকের রোগীদের দেখবেন, আপনারা শুনবেন প্রায় যে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই জায়গাগুলোকে আসলে অ্যাড্রেস করতে পারিনি। আমরা বলছি যে আমাদের প্রস্তুতি সার্বিকভাবে সকল মানুষের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে একটা সমন্বয় ছিল, সেই বিষয়টাতে আমাদের কিছু ব্যর্থতা আছে। কিন্তু মানব জাতির ওভারঅল বিশ্ব মানবতারই ব্যস্ততা হচ্ছে যে তারা স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা, এই প্রশ্নগুলোকে উন্নতির, যেটাকে বলে উন্নয়নের বিভিন্ন ধরনের জিডিপি এন্ড আদার প্যারামিটার, সেগুলোর আঙ্গিকে দেখতে দেখতে আমরা আসলে মানব জীবনকে সাংঘাতিকভাবে উপেক্ষা করে ফেলেছি। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আবারও যুক্ত হবে। একটু যুক্ত হতে চাই হেলাল উদ্দিন আহমেদের সঙ্গে, তিনি সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের। জনাব হেলাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে এই যে 26শে মার্চ থেকে আজকে পর্যন্ত সেই ছুটি চলছে, সাধারণ ছুটি, অঘোষিত লকডাউন, কোথাও কোথাও তো লকডাউনই হয়ে গেছে। সব কিছু মিলিয়ে মানুষজন ঘরে থাকছেন, এবং যে একটি প্রবণতা আপনি দেখছেন শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এটি, যে মানুষজন ঘরে থাকতে চাচ্ছেন না, ঘরে থেকে নানান অজুহাতে বের হয়ে আসছেন। আবার ঘরে থাকছেন যারা একেবারে অব্যাহতভাবে, তাদের মধ্যেও নানান মানসিক বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনার মানসিক স্বাস্থ্যের দিক থেকে লকডাউনটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? এবং একটু বলে রাখি, মানুষ কিন্তু, সারা পৃথিবীর মানুষই কিন্তু এরকম একটি পরিস্থিতির সঙ্গে এর আগে কখনো পরিচিত ছিলেন না। ধন্যবাদ আপনাকে। যখন এই বিষয়টির নাম, এই কোভিড-19 এর নামটি মহামারী অর্থাৎ প্যান্ডেমিক, তখন আমাদের মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র আমাদের শরীরকে আক্রমণ করবে না, এটি আমাদের মনকে বিপন্ন করবে, সমাজকে বিপন্ন করবে, অর্থনীতিকে বিপন্ন করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিকেও বিপন্ন করবে, সারা বিশ্বব্যাপী। আমি বিশ্বের কথা বলছি। এবং সেই হিসাবে মানসিক স্বাস্থ্য কিন্তু দুই ভাবে এখানে বিপন্ন হচ্ছে। প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে, যেটাকে আমরা শর্ট টার্ম বলি, এই মুহূর্তে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন বা লকডাউনে আছেন অথবা সেবা কার্যক্রমে অংশ নিচ্ছেন, ফ্রন্টলাইন ফাইটার,
তাদের মানসিক স্বাস্থ্য, সকলের মানসিক স্বাস্থ্য কোনো না কোনো ভাবে বিপন্ন হচ্ছে। আরেকটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী একটি মানসিক স্বাস্থ্যের ওয়েভ, একটি মেন্টাল হেলথ প্যান্ডেমিকের কিন্তু আমরা আশঙ্কা করছি, যে একটা সময় ভ্যাকসিনের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবেই হোক, আমরা সাধারণভাবে আমাদের সামাজিক রীতিনীতি পরিবর্তন করে হার্ড ইমিউনিটির মাধ্যমে একসময় হয়তো আমরা আশাবাদী যে কোভিড-19 থেকে আমরা মুক্ত হব, কিন্তু তারপরে আমাদের যে আরেকটি ধাক্কা আসবে, সেটি কিন্তু হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের মহামারী, তীব্র আকারে সেটি আসবে। তো এই সময় আপনি লকডাউন নিয়ে যে কথাটি বললেন, যে লকডাউন, কোয়ারেন্টাইন, এই শব্দগুলো সারা পৃথিবীবাসীর জন্যই কিন্তু একদম নতুন, এবং এই সময়ে বাসায় থাকতে থাকতে মানুষের মধ্যে সবচেয়ে প্রথম যেটি হয় সেটি আমরা বলি মানিয়ে চলার সমস্যা। অর্থাৎ তিনি এই পরিবর্তিত পরিস্থিতির সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারেন না, যেটি সাইকিয়াট্রির ভাষায় একটি নাম আছে, পোশাকি নাম, যেটাকে বলি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। যদিও আমরা সাধারণভাবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার বলতে শুধু রিলেশনশিপের অ্যাডজাস্টমেন্টকে বুঝি, কিন্তু সাইকিয়াট্রিতে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে চলার অক্ষমতা, এবং সেক্ষেত্রে তীব্র মানসিক চাপ, উৎকণ্ঠা, বিষণ্ণতা ইত্যাদি সমস্যাগুলো কিন্তু হতে পারে। এমনকি কোভিড-19 রোগী কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েও হাসপাতালে উপস্থিত হতে পারেন, এরকমও কিন্তু গবেষণায় দেখা গিয়েছে। এবং বিশ্বের গবেষণায় দেখা গিয়েছে যে যাদের কোভিড-19 সংক্রমিত হয়েছে তাদের প্রায় 34% মধ্যে তীব্র উদ্বিগ্নতা, 28% মধ্যে বিষণ্ণতা, এবং একটা বড় অংশের মধ্যে ঘুমের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং আমরা যদি ডোমেইনগুলো চিন্তা করি, যে এই সময় লকডাউনে থাকতে থাকতে মানুষের কি কি অসুবিধাগুলো হচ্ছে এবং কেন হচ্ছে, প্রথমত হচ্ছে সংক্রমিত হওয়ার ভয়, তারপরে তার মৃত্যু ভয়, তারপরে তার জীবিকা নিয়ে সংশয়, এরপরে তার রয়েছে যে আমি আক্রান্ত হলে চিকিৎসা পাবো কিনা, এই নিয়ে কিন্তু তার একটা অনিশ্চয়তা। এটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বের চিত্রই কিন্তু এরকম, সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটা নাজুক অবস্থায় রয়েছে। এবং লকডাউনে থাকতে থাকতে মানুষের যে লক্ষণগুলো সবচেয়ে বেশি হয়, আমি রোগের দিকে যাচ্ছি না, আমি লক্ষণের ভিতরে অবস্থান করব, তাহলে তার ঘুমের সমস্যা হচ্ছে, তার মনোযোগ দেওয়ার সমস্যা হচ্ছে, তার মনে রাখার সমস্যা হচ্ছে, তার অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু হানি ঘটছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এবং তার আচরণ ও আবেগের একটা দারুণ পরিবর্তন ঘটছে। এবং এই পরিবর্তনগুলোর কারণে কিন্তু তার সার্বিক ইমিউনিটি, যেটাকে আমরা বলি রোগ নিয়ন্ত্রণের সক্ষমতা, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ মানুষের মধ্যে যখন স্ট্রেস বেড়ে যায়, তখন স্ট্রেস হরমোনের কারণে তার রোগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়, আমাদের ইমিউনিটি কমে যায়, এবং সার্বিকভাবে তার চিন্তা শক্তি বিকল হয়ে যাওয়ার কারণে সে সামষ্টিকভাবে রোগ নিয়ন্ত্রণের একটি অংশ হিসাবে সঠিক চিন্তাটি সে করতে পারে না, প্যানিক অ্যাটাকের মতো হয়ে তার চিন্তা, ভাবনা, সিদ্ধান্তগুলো কিন্তু প্যানিক অ্যাটাকের ফলশ্রুতিতে হতে থাকে, সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আলোচনা করছিলাম জীবন এবং জীবিকার সমন্বয় আমরা কিভাবে করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। স্যার, 2 মাসের বেশি সময় আমরা অঘোষিত লকডাউনের মধ্যে আছি সাধারণ ছুটির নামে। তো এখন এই মুহূর্তে এসে ইউরোপ বলি বা অন্যান্য দেশ যখন লকডাউনগুলো শিথিল করে আস্তে আস্তে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশেও আমরা সেরকম ইঙ্গিত পাচ্ছি। চিকিৎসকরা আমাদের বাংলাদেশে যারা আছেন তারা বলছেন যে সেই অবস্থায় অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আস্তে আস্তে বিস্তৃত করার জন্য আমরা কতটুকু প্রস্তুত রয়েছি সেই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন তুলছেন। সবকিছু মিলিয়ে স্যার আমরা প্রশ্নটি আপনার কাছে রাখছি যে একদিকে হচ্ছে জীবন, আরেকদিকে হচ্ছে জীবিকা, অর্থনীতিকে গতিশীল রাখা, দুটির মধ্যে এখন সমন্বয় আমরা কিভাবে করতে পারি? ডক্টর সেলিম জাহান স্যার। শুনতে পাচ্ছি না। জি, স্যারের সঙ্গে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক। ডক্টর শামীম রেজা, আমরা যে প্রশ্নটি সেলিম জাহান স্যারকে করেছিলাম, স্যার হয়তো শুনতে পাননি, স্যারের কাছে পরে আবার যাব। একই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। এখন মূল বিষয় যেটি দাঁড়িয়েছে যে আমাদের জীবন এবং জীবিকার মধ্যে কিভাবে সমন্বয় করতে পারি, জীবনকে কিভাবে বাঁচাতে পারি, জীবিকার জন্য অর্থনীতিকে কিভাবে গতিশীল করতে পারি, সেই সমন্বয়টা আমরা কিভাবে করতে পারি, আপনার কি পরামর্শ? দেখুন, আমি অর্থনীতিবিদ নই। ডক্টর সেলিম জাহান হয়তো এই প্রসঙ্গে আরো ভালো উত্তর দিতে পারবেন। আমার কাছে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এরকম, যে আমরা একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি করছি, এবং সেটা ব্যক্তিকেও যেমন বারবার তাড়িত করছে, একই ভাবে সমষ্টিকেও তাড়িত করছে, যে আমার কি এখন জীবনের অধিকারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নাকি একই সঙ্গে জীবিকাকেও আমি সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করব। যিনি অর্থনীতিবিদ তিনি হয়তো একটা অগ্রাধিকারের খাত তৈরি করবেন, এবং তিনি হয়তো বলবেন যে আমি এই পর্যায়ে না গেলে আমার অর্থনীতিকে টিকে রাখতে পারবো না, অর্থনীতি না টিকে থাকলে আমার উচ্চ প্রবৃদ্ধি হবে না, না হলে আমি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না, খাওয়াতে পারবো না, অর্থনীতি অনেক বড় করে ফেলেছি আমরা, এখন এসে আগের অর্থনীতি নেই, সেটাকে আমরা ধরে রাখতে পারবো না। এই দ্বন্দ্ব আছে। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে এটা যতটুকু না অগ্রাধিকার দেওয়ার ব্যাপার, কোনটা আগে,
মানে জীবিকা আগে নাকি জীবন আগে, সেই দ্বন্দ্বের চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমরা সামষ্টিকভাবে বিষয়টাকে কিভাবে চিন্তা করছি, যেটা অধ্যাপক সাইদুর রহমান বলছিলেন। আমি ওই বিষয়টাকে একটু ফিরে যাব, যে ঐতিহাসিকভাবে আমরা কি কখনো জনস্বাস্থ্যের সঙ্গে মিলিয়ে ব্যাপকভাবে আমাদের প্রবৃদ্ধি, আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতিকে কখনো দেখেছে কিনা। সেলিম জাহান এখানে আছেন, তিনি মানব উন্নয়ন সূচকগুলোর কথা বলবেন। আমরা যখন প্রবৃদ্ধিগতভাবে অর্থনৈতিকভাবে এত উন্নত ছিলাম না, তখন আমরা একটু সন্তুষ্ট থাকতে চেষ্টা করেছি একটা সময়, যে না, অন্যান্য কিছু ক্ষেত্রে তো আমাদের অগ্রগতি আছে, এবং সেখানে হয়তো ক্ষুদ্র আকারে আমরা স্বাস্থ্যের কথা বলেছি। কিন্তু এখন যখন বড় আকারে জনস্বাস্থ্যের কথা বলা হচ্ছে, তখন এই আলোচনাগুলোর মধ্যে আমি যে অনুপস্থিতি লক্ষ্য করি সেটা হলো যে আমার যদি জনস্বাস্থ্য টিকে থাকে, এবং এত বড় একটা মহামারীর মধ্যে আমি যখন জনগণের স্বাস্থ্যের কথা বলছি, সেটা শুধুমাত্র প্রতিদিনকার বা যাপিত জীবনের চিকিৎসা সেবা না, কিন্তু এটা তার চাইতে বড়। এবং একই সঙ্গে আমি এই আপদকালীন বা এই বিপদকালীন যেমন চিকিৎসা আমাকে দিতে হচ্ছে, ব্যবস্থা করতে হচ্ছে, একই সঙ্গে আমরা কিন্তু বারবার আমাদের স্মরণ রাখতে হচ্ছে যে 16 কোটি 18 কোটি মানুষের একটা দেশে নিয়মিত যে স্বাস্থ্য সেবাটা পাওয়া লাগে, সেটা আপনি গত 2 মাসে খেয়াল করেছেন যে এখন আমি ঘর থেকে বের হতে পারছি না, অস্বস্তি কাজ করছে, অনেক গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোকে কোভিড ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে হচ্ছে, সেখানে সাধারণ ট্রিটমেন্টের লোকজন যেতে পারছেন না। সুতরাং সবকিছু মিলে এত বড় একটা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যে আমি এই জনস্বাস্থ্যের সঙ্গে কি আপোষ করব, নাকি আমি এমন একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করব যে আমি আসলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকিয়ে রেখে অর্থনীতিকে আমি মোটামুটি সচল রাখতে পারবো। আমি বলছি না যে আমাদের নীতি নির্ধারকরা এভাবে চিন্তা করছেন না, কিন্তু রাইট টু লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাইট টু লাইফ যখন বলি, একই সঙ্গে আমার জীবন রাখার যেমন অধিকার, জীবনের প্রতি আমার যে অধিকার, চিকিৎসা পাবার আমার যে অধিকার, এবং সেটার সঙ্গে যে আমি অর্থনীতিকে আলাদা করছি তা কিন্তু না। সুতরাং আমার কাছে যেটা অর্থনীতিবিদ না হয়ে যেটা আমার কাছে মনে হচ্ছে, একটা দ্বন্দ্বের মধ্যে আমি পড়ছি। স্যার আমি আপনাকে যখন একটু বলছি, থামাই, আপনি না, স্যার যেটি বলছিলেন যে রাইট টু লাইফ, এই জায়গাটাতে স্যার আমি আসতে চাই। এই যে রাইট টু লাইফ, এখন আমার স্যার সেই যদি মহামারী বলি বা এই যে আমাদের করোনার যে দাপট চলছে, সেই সময়টাতে যেরকম আমার রাইট টু লাইফ, অর্থাৎ এটি থেকে বেঁচে থাকার, আবার পরবর্তীতে স্যার এই ভাইরাসটির সংক্রমণ যখন কমে যাবে, তখন আমার অর্থনৈতিক এবং সামাজিকভাবে সার্ভাইভ করা, সেই প্রশ্নটিও কিন্তু সামনে রয়েছে, সেটিও কিন্তু স্যার রাইটস টু লাইফ। তো এই দুটির মধ্যে সমন্বয় আমরা কিভাবে করব, এটিই কিন্তু স্যার আমাদের মূল আলোচনার বিষয় আজকে। সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয়, যে যেটা আমি আমি খুব বলতে চাইবো, সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো খুব অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ থাকে, নীতি নির্ধারকদের মধ্যে সীমাবদ্ধ থাকে, যারা সামাজিক পরিকল্পনা করেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি যোগাযোগের মানুষ হিসেবে সবসময় যেটা বোধ করি, যে আলোচনাগুলো জনগণের সঙ্গে কমিউনিকেটেড হয় না। আমি সবসময় দেখতে চাই যে আপনি যে অগ্রাধিকার, একটা তো অগ্রাধিকার আপনাকে দিতে হবে, সে তো অস্বীকার করছে না, কিন্তু সে অগ্রাধিকার আর একটা বিনিময়ে কিনা, আমার জীবনের বিনিময়। আমি যখন আমার জীবনের অধিকারের কথা বলছি, আমি যখন জনস্বাস্থ্যের কথা বলছি, সেটা অনেক বড় অর্থনীতি নিয়ে কথা বলছি। আমার যদি জনস্বাস্থ্য ভেঙে পড়ে, আমার যদি অসংখ্য কয়েক কোটি মানুষকে আমার হঠাৎ করে চিকিৎসা দিতে হয়, আমি কিন্তু কুলাতে পারবো না। আমাদের সেই অবকাঠামো নেই, আমাদের সেই ব্যবস্থা নেই, সেই সংখ্যক চিকিৎসক নেই, সেই পরিমাণ গবেষণার সুযোগ নেই। আমরা ওষুধ খাতে ভালো করছি। ওষুধ খাতে ভালো করার অর্থ এই নয় যে আমরা সব ধরনের অত্যন্ত ক্রিটিক্যাল ট্রিটমেন্টের জন্য সবকিছু করে ফেলেছি। আমাদের সে সুবিধা নেই। অতএব আমি যদি এই ব্যাপক জনস্বাস্থ্য সমন্বিত বা এটাকে ভিত্তি করে, জীবনের অধিকারের উপর ভিত্তি করে যে অর্থনৈতিক পরিকল্পনা, সেটাকে যদি আমি হিসাব না করি, প্রাক্কলন না করি, আমার প্রজেকশনের মধ্যে না আনি, তাহলে আমি যে অর্থনীতিটা বাদ দিচ্ছি, সেটা মানুষকে বাদ দিয়ে একটা অর্থনীতির কথা দাঁড়াবে। অতএব আমি এটাকে আপোষ করে এর বিনিময়ে কোনো কিছু যাবার পক্ষে না। আমার বক্তব্যটা হলো যে আমি যেটা করতে চাই, সেই করবার যে পরিকল্পনাটা, যে আমি কি কি কারণে আমি লকডাউন শিথিল করব, এবং লকডাউন শিথিল করলে আমি যে যে বিধিনিষেধগুলো মেনে চলবার কথা বলছি, সেটা মেনে চলতে পারবো কিনা, এবং যদি মেনে চলি তাহলে কি হবে, আর যদি না মেনে চলি তাহলে কি হবে, এই মৌল বিষয়গুলো কিন্তু আমরা জনগণের সঙ্গে যোগাযোগ করছি না। যোগাযোগ সম্প্রদায়ের সঙ্গে, হয়তো ব্যবসায়ীদের সঙ্গে করছি, নীতি নির্ধারকরা আলোচনা করছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি জনগণ হিসাবে আমাকে কনভিন্স না করবেন, আমাকে না বোঝাবেন, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেই কাজে যুক্ত হতে পারবো না। সুতরাং আপনি যে কোনো মূল্যে দেখেন, জীবিকা কোনোভাবে, আমি আবারও বলছি, জীবিকা তো বটেই, কিন্তু আমাকে এটাও স্মরণ রাখতে হচ্ছে, আমি বারবারই বলছি, আমি সেটা স্মরণ রেখে, বিবেচনা রেখে বলছি, যে যেখানে পৃথিবীর প্রবৃদ্ধি, দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি অত্যন্ত নিচে নামবে, কারো কারো মাইনাসে চলে যাবে,
ঠিক আছে, বিশ্ব সংস্থাগুলো হয়তো বলেছে আমরা 2 এর কাছে থাকবো, 3 এর কাছে থাকবো। আমাদের সরকার বলছে আমরা তো 5 বা 6 রাখতে চাইবো। এখন সেই লক্ষ্যেই কি আমি জীবনের সমস্ত অধিকারকে একেবারে কম্প্রোমাইজ করে সামনের দিকে এগোবো, নাকি আমি যদি এই মুহূর্তে জনস্বাস্থ্যের ক্ষেত্রে, আমি জনস্বাস্থ্য বলতে এই প্যান্ডেমিক এবং আমার নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা দুটোকে যোগ করে বলছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রতিদিনকার যে স্বাস্থ্যের চাহিদা সে আলোচনা কিন্তু কম করছি, কিন্তু আলোচনা কম করলে তো চাহিদা বসেনি। এটা তো যোগান আমাকে দিতে হবে, আজ হোক কাল হোক আমাকে যোগান দিতে হবে। অতএব সেই জায়গার যে পরিকল্পনাটা আমি যদি মনে করি যে ধাপে ধাপে কিভাবে আমি করছি, সেটা করছে, কিন্তু সেই করাটা যত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে, যত তাকে বুঝিয়ে বলা যাবে, তত জীবন জীবিকার এই যে মাঝে যে শব্দটা তৈরি করছি, এটা কিন্তু একটা রেটরিক তৈরি করে। জীবন জীবিকা কথাটা বলাটা খুব সোজা, এটা আমাদের মগজের মধ্যে ঢুকে গেছে দশকের পর দশক, কিন্তু জীবন জীবিকা কি? মানে জীবন টিকিয়ে রাখার জন্য জীবিকা, নাকি একই রকম বলবো যে জীবিকা থাকলে জীবন থাকবে? এটা ডিম আগে না মুরগি আগে এই বিষয় না, মানে রথ আগে না ঘোড়া আগে। সবচেয়ে বড় কথা যে দুটোই যুগপথ, কিন্তু আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে আমরা ঠিক যুগপথ একেবারে এক্সাক্ট টাইমে আমি সেটা তো করতে পারছি না। অতএব সেইটার আমি মনে করি যে ধাপে ধাপে যে পরিকল্পনাগুলো দরকার, কিছু ক্ষতি হবে, কিন্তু যদি জনস্বাস্থ্য টিকে থাকে, যদি আমরা টিকে থাকি, আমাদের কর্মক্ষমতা টিকে থাকে, আমাদের অতিরিক্ত চাপ নেবার সেই সক্ষমতাটা যদি ধাপে ধাপে তৈরি হয়, আমি মনে করি যে অর্থনৈতিক যে টার্গেটটা আমাদের আছে সেটা আমরা অগ্রগতি। এবং আমি জি খুব দ্রুত স্যার, শেষ বুঝতে করছি পারছি, যে ধন্যবাদ। আমার আমাদের সঙ্গে থাকবেন, আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। আরেকবার যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, আপনাকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে চাই আপনার কাছে। আপনি আজকে জেনেছেন নিশ্চয়ই যে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে বাংলাদেশের একটি ওষুধ কোম্পানি, এরই মধ্যে রেমেডিসির, সেটি তারা উৎপাদনের জন্য তারা প্রস্তুত, এবং আরও বেশ কয়েকটি কোম্পানিও আজকে সন্ধ্যার পরে আমরা খবর পেয়েছি, সবাই বলছে। তো এই যে স্যার যেটি নিয়ে এত বিশ্বজুড়ে আলোচনা, ভ্যাকসিন বলি বা সেই ওষুধটি বলি, সেটির জন্য আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো যেহেতু এখন পর্যন্ত তাদের সক্ষমতা দেখিয়েছে, আজকে আমাদের একটি খবরে আপনারও একটি ছোট্ট মন্তব্য গিয়েছে যে বিশেষজ্ঞরা আপনারা বলছেন যে দেশি কোম্পানিগুলোকে বা দেশি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও একটু কি বলে যে সমর্থন দেওয়া উচিত। তো এই জায়গাতে স্যার আরেকটু বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই, অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যার। ধন্যবাদ। এরকম একটা প্রশ্ন একেবারে মানে টাইম, এটা এখন এই সময়ের সবচেয়ে জটিল প্রশ্ন আসলে এখন। কারণ হচ্ছে রেমডেসিভিরের যুক্তরাষ্ট্রে যে অনুমোদনটা হয়েছে সেটা একটু খেয়াল করা দরকার। সেটাকে বলেছে ওরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, এবং সে আদেশের মধ্যে, সেই চিঠির মধ্যে তারা 3টা কন্ডিশনে বলে দিয়েছে, 4টা কন্ডিশন, যে এটা সিভিয়ারলি ইল, যদি অক্সিজেন স্যাচুরেশন 94 এর অথবা তার চাইতে কম হয়, যদি অক্সিজেন ইনকিউবেশন থাকে, ভেন্টিলেটরে থাকে, এইরকম অবস্থায়। কিন্তু বাংলাদেশ এটা একটা ইনজেক্টেবল ফর্ম, এবং সেটার জন্য তারা 2 ধরনের রিকমেন্ডেশন, 5 দিনের, 10 দিনের। এবং কিন্তু খেয়াল করা দরকার, গতকালকেই আরেকটি ল্যান্ডসেটে প্রকাশিত আর্টিকেল যেখানে এই বিষয়টাতে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এরকম কোন সুনির্দিষ্ট প্রমাণ সেখানে 267 জনের মধ্যে করা গবেষণায় দেখা গেল যে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি রেমডেসিভির দিয়ে হয়নি। আমরা বলবো যে আসলে খুবই উচ্ছ্বসিত হওয়া, এটা আমাদেরকে একটি ভুল আত্মবিশ্বাসের জন্ম দিতে পারে। দ্বিতীয়ত, এই ওষুধটি বেশ ব্যয়বহুল, প্রতিটি প্রায় 5 থেকে 6 হাজার টাকা দাম, 10টি যদি দিতে হয় প্রায় 50-60 হাজার টাকা দরকার হবে। অতএব আমাদের দেশের যে বাজার ব্যবস্থা ওষুধে, আমি মনে করি যে এই ব্যাপারটি নির্দিষ্ট করতে হবে রেমডেসিভিরের ক্ষেত্রে, যে যদি এটা শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে যে 3টি শর্ত দেওয়া হয়েছে পৃথিবীতে, ওই 3টি শর্ত পূরণ করা রোগীদের ক্ষেত্রে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই শুধুমাত্র দেওয়া হবে। এবং এটা খুবই ভালো হয় যদি বাংলাদেশে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে ক্রয় করা হয়। এটাকে বাজারে বিক্রি করতে দিলে, আমাদের দেশে প্রায় 2.5 লক্ষ ওষুধের দোকান আছে, এবং তার অধিকাংশই অপ্রশিক্ষিত বা অর্ধ প্রশিক্ষিত মানুষদের দ্বারা চালানো। এবং আমরা জানি আমাদের দেশে হেলথ সিকিং বিহেভিয়ার, এরকম একটা আতঙ্কিত অবস্থায় মানুষের সামনে এই ওষুধকে যদি এইভাবে উচ্ছ্বসিত প্রশংসার মাধ্যমে উপস্থাপন করা হয়, তার ফলে এটার অপব্যবহার, অতিরিক্ত ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যবহারের প্রচুর ঝুঁকি আছে। অতএব আমি মনে করি যে এগুলোকে ঢালাভাবে অ্যাভেলেবল করা উচিত হবে না, এটাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রিত ভাবে এটাকে ব্যবহার করতে পারবে। কিন্তু স্যার এখন পর্যন্ত সেটাই বলা হচ্ছে যে এটি আসলে খোলা বাজারে দেয়া হবে না, শুধুমাত্র যে হাসপাতালগুলোতে কোভিডের চিকিৎসা হয় সেখানেই সরবরাহ করা হবে, এটিই তো স্যার বলা হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো কোনো সেটা সেক্ষেত্রে অবশ্যই এই এ পর্যন্ত হলে পর আমরা খুবই একমত আমরা মনে করি। কিন্তু অবশ্যই আমরা তারপরে বলবো যে গতকালকে প্রকাশিত আর্টিকেলও কিন্তু রেমডেসিভিরের যে দাবি, সেই দাবি কিন্তু নাল এন্ড ভয়েড হয়ে গেছে। অতএব এটা খুব স্পষ্ট। অতএব আমাদের এই সময় প্রতিদিন আসলে আমাদের এই গবেষণা, কারণ গবেষণাপত্রগুলো প্রতিদিনই কনফ্লিক্টিং আমাদের ইনফরমেশন দিচ্ছে,
এবং এগুলো ব্যাখ্যা করার মতন করে বিজ্ঞানী মহল, আমাদের তো আসলে বাংলাদেশের সেই সামর্থ্য আসলে যথেষ্ট নেই, এই কথাটা স্বীকার করতে দ্বিধা নেই আসলে, যে আমরা আসলে যেহেতু যথেষ্ট গবেষণা করি না, গবেষণা পত্রগুলোকে অর্থ করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই প্রায় সেই পক্ষপাতমূলক অথবা কম্পেশন দেখাচ্ছি, রোগীর প্রতি দরদ বশত আমরা ব্যবহার করতে যাচ্ছি এবং রোগীর প্রতি দরদকে একটা যুক্তি অথবা একটা এভিডেন্স হিসেবে দাবি করে ফেলছি। এই জায়গাটাতে কিন্তু সীমাবদ্ধতা আছে। রোগীর জন্য দরদ বশত আমি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারি, কিন্তু এটাকে যদি আমরা এভিডেন্স আকারে 4 বা 5 নম্বর লেভেলের এভিডেন্সকে যদি গাইডলাইন আকারে বলি 1 নম্বর এভিডেন্স, সেটা কিন্তু বিজ্ঞানসম্মত না আসলে। অতএব রোগীর ভালোর জন্য ওষুধের এই প্রাপ্যতাটি খুবই ভালো খবর, সেটা বাংলাদেশের যে রোগীরা পাবেন তাদের জন্য সুসংবাদ, কিন্তু যেন এটা এক্সাজারেশন না হয় ক্লেমটা। জি স্যার, ধন্যবাদ, যুক্ত থাকবেন, আবারও আসবো আপনার কাছে। একটু হেলালুদ্দিন আহমেদের সঙ্গে আবার যুক্ত হতে চাই। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, এর আগের আলোচনা আপনি বলছিলেন যে আসলে মানুষজন কী ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এখন। আপনার কাছে এবারে আমি জানতে চাই যে বিষয়গুলো আপনার আগের আলোচনায় উল্লেখ করেছেন সেগুলো মোকাবিলা করার কিংবা সেগুলোর সঙ্গে মানিয়ে চলার জন্য এখন কি করণীয়? হেলালুদ্দিন আহমেদ। ধন্যবাদ। সেগুলোর সাথে মানিয়ে চলার জন্য যে জিনিসগুলো আমাদের করণীয়, সেটা প্রথম দিক থেকে আমাদের যেটি করার খুব বেশি প্রয়োজনীয়তা ছিল, সেটিকে আমরা আমাদের জনস্বাস্থ্যের ভাষায় বলে থাকি রিস্ক কমিউনিকেশন। সে রিস্ক কমিউনিকেশন কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এটার জন্য অনেকগুলো কারণ দায়ী। যে এই রোগটি একদমই নতুন, আমরা পশ্চিমা মডেলে সেই কমিউনিকেশনটা করার চেষ্টা করেছি। যেমন ধরেন, একটি কথা যদি আমরা বলি যে আমরা মানুষকে বলেছি বাড়িতে থাকুন, ঘরে থাকুন, এই ঘরের ডেফিনেশন ঢাকা শহরের মানুষের জন্য একরকম, ময়মনসিংহের শহরের মানুষের জন্য একরকম, এবং একদম গ্রামের প্রান্তিক মানুষের কাছে কিন্তু একরকম। তার কাছে ঘর অর্থ কিন্তু 10 জন পরিবার মিলে একটা ঘর, তার কাছে বাড়ি মানে বাজার মসজিদ সবকিছু মিলেই তার বাড়ি। ফলে আমরা যখন তাকে বাড়িতে থাকতে বলেছি, সে মসজিদে গিয়েছে, বাজারে গিয়েছে, এবং সে বলছে আমি তো বাড়িতেই আছি। ফলে এই রিস্ক কমিউনিকেশনের জায়গাটা আমরা একটা সঠিক তথ্য ভুলভাবে উপস্থাপন হয়েছে মানুষের কাছে তড়িঘড়ি করার জন্য, অথবা কালচারাল কম্পিটেন্সি একটু আমাদের কোনো জায়গায় ঘাটতি থাকার জন্য, সেটি আমাদের কিন্তু একটা মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে আমরা কিন্তু তখন বিপন্ন বোধ করেছি। আমরা সম্প্রতি দেখেছি যে আমাদের যে মার্কেটগুলো খুলে দেওয়ার একটি ঘোষণা এসেছে, সেটি অবশ্যই জীবন জীবিকার সাথে সমন্বয় করে যারা বিশেষজ্ঞ, যারা অর্থনীতিবিদ, তাদের সাথে পর্যালোচনা করেই সরকারি সিদ্ধান্তটি হয়তো নিয়েছেন। কিন্তু আপনি দেখেন এই রিস্ক কমিউনিকেশনের জায়গা এখানেও কিন্তু আমাদের একটা ঘাটতি হয়ে গেছে। এই ঘাটতিটা কি? যে মার্কেটের যারা ব্যবসায়ী, বিভিন্ন মার্কেট সমিতি, মার্কেটের মালিক, তারা কিন্তু এই ঘোষণাটাকে খুব স্বাগত জানাচ্ছেন না। অনেকাংশেই দেখছি তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। বড় অংশ কিন্তু মার্কেট খোলার পক্ষে নয় তারা। তার মানে হচ্ছে যে আমরা মার্কেট খোলার যে অবস্থাটা তৈরি করতে পেরেছি বা তাদেরকে বোঝাবো এটি নিরাপদ কিংবা নিরাপদ নয়, এই জায়গাটাতেও আমাদের একটা তথ্যের ঘাটতি বা রিস্ক কিন্তু এই জায়গাটাতে হেলালুদ্দিন আহমেদ, হয়ে গেছে। গত 2-1 দিন আগে, পরশুদিন খুব সম্ভবত, আপনার বাণিজ্য মন্ত্রী বলেছেন যে মালিক সমিতিগুলোর আবেদনের প্রেক্ষিতেই শপিং মল মার্কেট খোলার সিদ্ধান্ত হয়েছিল। এখন কেউ খুলতে না চাইলে সেই স্বাধীনতাও তাদের রয়েছে। তো এখন তাহলে প্রশ্নটি সামনে এরকম করে তো চলে আসে যে তাহলে তখন তারা আবেদন করেছিলেন কেনই, বা এখন বা তারা কেনই বেশিরভাগ মার্কেট বন্ধ রাখার দিকে যাচ্ছেন? এটিও তো একটি প্রশ্ন। জি, এই কারণেই কিন্তু আমাদের সকলের মধ্যে মানসিক চাপ বাড়ছে। এটি মার্কেট খোলার বিষয়টি আমি একটা উদাহরণ দিলাম, যে আমরা তথ্যগুলো এবং সিদ্ধান্তগুলো সেটাকে আমাদের কালচারাল কম্পিটেন্সিকে কনসিডার করে আমরা করছি কিনা। যাদের জন্য মার্কেট খোলা, যারা মার্কেটটি খুলবে, তারা কি এই বিষয়টিতে তাদের কোনো সায় ছিল কিনা, তাদের মতামত ছিল কিনা। ঠিক তেমনি ভাবে আমরা যখন চিকিৎসার কথা বলছি, যখন আমরা মানুষের মনের কথা বলছি, তখন আমরা তার জায়গা থেকে দাঁড়িয়ে তার ইনভলভমেন্টটিকে যদি আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু তার কাছে ভুল তথ্য যাবে। হতে পারে তথ্যটি সঠিক, হতে পারে তথ্যটি আমরা সঠিকভাবে তার কাছে উপস্থাপন করছি, কিন্তু আমাদের কমিউনিকেশনের কিছু ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারের কাছে একটি সঠিক তথ্য, একটি সঠিক বক্তব্য তার কাছে ভুলভাবে উপস্থাপিত হতে পারে। যেরকম আমাদের কাছে কোয়ারেন্টাইন শব্দের অর্থ কি, আমাদের কাছে লকডাউনের অর্থ কি, এই অর্থগুলো কিন্তু আমরা পশ্চিমা মডেল থেকে এনে সাথে সাথে আমরা প্রায় অনুবাদ করে তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা ঘর বন্দি বলছি, এই ঘর বন্দি শব্দটারই একটা নেতিবাচক দোতনা আছে। যখনই আপনি বন্দি বলবেন, তখনই মানুষ মনে করবে আমি অসহায়, আমি ঘরে বসে আছি, আমি একটা বন্দি হয়ে আছি। আমরা কিন্তু কখনো, আমরা যারা এই মানসিক স্বাস্থ্যে কাজ করি অথবা সোশ্যাল সাইকিয়াট্রি নিয়ে যারা আমরা কাজ করি, আমরা কিন্তু বলি না যে কেউ আপনারা ঘরে বন্দি আছেন, আমরা বলি ঘরে আপনি মুক্ত আছেন। সুতরাং ঘর বন্দি শব্দটা আমরা বলবো না, আমরা বলবো ঘরে আপনি মুক্ত আছেন, বাইরের পৃথিবীটা বন্দি, ঘরে আপনি ভাইরাস থেকে মুক্ত আছেন, সংক্রমণ থেকে মুক্ত আছেন। সুতরাং আমাদের ওয়ার্ডিং এর ক্ষেত্রে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আমরা কিভাবে একটি শব্দকে চয়ন করব, কিভাবে একটি শব্দ বলবো, কিভাবে আমার কমিউনিকেশনটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব, তার উপর কিন্তু নির্ভর করে তার মানসিক শান্তি অথবা মানসিক চাপের প্রভাব। সুতরাং আমাদের এই কথাগুলো বলার ক্ষেত্রে, এবং আমরা দেখেছি অনেক সময় আমাদের যখন এই প্রেস ব্রিফিং গুলোতে আমরা বলে থাকি যে মৃত্যুর হার বা মৃত্যুর সংখ্যা যখন বলি, প্রায়শই আমরা
প্রথম দিকে শুনতাম, এখন অবশ্য অনেকখানি কমে গিয়েছে, যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকেরই বয়স 60-এর উপরে এবং তাদের প্রত্যেকেরই কোমরবিডিটি ছিল বা অমুক অমুক রোগ ছিল। এইভাবে যখন আমরা একটি কমিউনিকেশন করতে যাই, তখন কিন্তু 60-এর উপরে 70-এর উপরে প্রত্যেক মানুষের মধ্যে একটা ভয় স্বয়ংক্রিয়ভাবে ঢুকে যায়, এবং যাদের ডায়াবেটিস আছে, অন্য রোগ আছে, তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায়। আমাদের কিন্তু বহু মানুষ 60-এর উপরে 70-এর উপরে সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন। আমরা সেই কমিউনিকেশন গুলোকে সামনে আনাটা আমাদের জন্য খুব জরুরি ছিল। ফলে আমরা বলবো, আমরা শব্দ চয়নের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আমরা যদি আরো বেশি টেকনিক্যাল হতে পারি, কৌশলী হতে পারি, তাহলে কিন্তু মানুষের মানসিক স্বাস্থ্যের দিকটিকে আমরা অনেক বেশি নজর দিতে পারবো। অর্থাৎ ইতিবাচক শব্দ বেশি ব্যবহারের কথা আপনি বলছেন। ইতিবাচক শব্দ বেশি ব্যবহার করব আমরা। আরেকটি প্রশ্ন বিষয় আমি বলি গণমাধ্যমের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে গণমাধ্যম যখন সংবাদ পরিবেশন করে, তাদের যে ব্যাকড্রপটা থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাকড্রপে অনেক করোনা ভাইরাসের ছবি। আসলে করোনা ভাইরাস ইলেকট্রন মাইক্রোস্কোপে একটি সাদা কালো ছবি, এরকম রঙিন লাল ছবি কোথায় আমাদের কেউ তৈরি করেছে 3D মডেল, এরকম এটি স্যার ভালো বলতে পারবেন খসরু স্যার, এটি কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে একটি সাদা কালো ছবি। এবং তারপরে করোনা ভাইরাসের ছবি যুক্ত কোনো কিছু দিয়ে কিন্তু আমাদের কোনো প্রচারণা করার কোনো প্রয়োজন নাই। আমরা যখন শত্রুর সাথে লড়াই করব, আমি কিন্তু শত্রু পক্ষের সেনাপতির ছবি আমার ব্যাকগ্রাউন্ডে রাখবো না, আমি আমার সেনাপতির ছবি আমার ব্যাকগ্রাউন্ডে রাখবো। তা আমরা কেন করোনার ছবি দিয়ে প্রচারণাগুলো করছি? সুতরাং এই জিনিসগুলো ভাববার সময় আমাদের এখন এসেছে। এগুলো আমাদের কিন্তু মননকে, আমাদের মানসিকতাকে অনেকখানি প্রভাবিত করবে। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আবার আসবো। একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। স্যার, এই যে হেলাল উদ্দিন আহমেদ স্যার যে কথাটি বলছিলেন যে মাইক্রোস্কোপে হচ্ছে সাদা কালো একটি ছবি, তাহলে 3D যে ভার্সন, যেটি গণমাধ্যমের ক্ষেত্র বিশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে তো সয়লাভ ব্যবহার হচ্ছে, তাহলে তো স্যার সেই প্রশ্নটি স্বাভাবিকভাবে আসে যে এরকম 4 রঙের এই ছবি 3D ভার্সন, সেগুলি বা আসলো কোত্থেকে? এবং আজকে আমাদের একজন মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ যেভাবে ব্যাখ্যা করে বললেন, সেই বিষয়গুলোর আলোচনা তো এতদিন আমাদের সামনেও আসেনি। এটিও স্যার একটু ঘাটতি কিনা আমাদের? সাইদুর রহমান স্যার। অবশ্যই ঘাটতি। এবং সবচেয়ে আমি একটা ছোট্ট অন্য একটা গল্প বলি। আমরা দেখবেন আমাদের জ্ঞান বিজ্ঞানে আমাদের প্রোগ্রেস, আমরা মঙ্গল গ্রহের মাটিতে কোনটা কতটুকু আছে সেটা যতটুকু জানি, আমাদের মগজে অথবা হার্টের কোন সেলের সম্পর্কে তার চেয়ে কম জানি। আমাদের জ্ঞান বিজ্ঞানের বিকাশের পদ্ধতির ত্রুটির কারণেই আসলে এই যে আজকে করোনা ভাইরাস সম্পর্কে আমরা এটাকে, ভাইরাসটাকে একটা প্রাণ কি প্রাণ না, এরকম একটি গ্রস প্রশ্নের উত্তর দিতে এখন পর্যন্ত দেখবেন যে বিজ্ঞানী মহলে একমত হতে পারেনি। এবং এই যে এই বিজ্ঞানের কতটুকু জনবিজ্ঞান, কতটুকু বিজ্ঞান জনগণের জন্য নয়, এই সীমানা টানা এবং এগুলো কতটুকু এক্সাজারেট করতে গিয়ে কি ঝুঁকি বাড়তেছে, যেগুলো ডক্টর হেলাল বললেন পারফেক্ট, একেবারেই সঠিক আর কি। যে আমরা লকডাউনের মতো শব্দ, মানে অপরিচিত শব্দ আনলাম, এবং আমরা একটা ভয়ঙ্কর জীবাণু, যেটা বলে যে অন্য পক্ষের সেনাপতির ছবি, অসাধারণ ভালো উদাহরণ দিয়েছে আসলে। এটা 3D অ্যানিমেশন করে ওটা দেখা কোনোই অর্থ বহন করে না আসলে। এবং অথচ যেখানে যেই সঠিক মাত্রার ভয়টা দরকার ছিল, সেই সঠিক মাত্রার ভয়টা যেটা দেখালে পরে মানুষ ঘরে থাকতেন, তার নিজের প্রতি যত্নশীল হতেন, তার পরিবারের প্রতি যত্নশীল হতেন, যে সঠিক মাত্রার ভয়টুকু একজন মানুষকে এইটুকু সাবধানী করে, সেটা না করে আমরা আতঙ্ক সৃষ্টি এবং ভুল আতঙ্ক, তাও আবার যেটা আসলে কোনো কাজই আসবে না ওই মানুষটার, সেগুলো তৈরি করতে গেলাম। অতএব আমি মনে করি যে বিজ্ঞানের ডিরেকশনটা ভুল, ইনভেস্টমেন্টের ডিরেকশন গুলো ভুল, একদম ক্যাটেগরিক্যালি পরিষ্কার বোঝা যাচ্ছে সেগুলো। এবং এই দীর্ঘদিন যাবত ভুল ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল সেক্টর ইনভেস্টমেন্ট, এবং যেটুকু বা ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা আবার সায়েন্সের ভুল ট্র্যাকে। আমরা মঙ্গল গ্রহ জানতে, সমুদ্রের নিচে জানতে, অথবা আমাদের এই সমস্ত কমফোর্টের জন্য এয়ার কন্ডিশনিং, টেলিভিশনের যে প্রযুক্তির উন্নতি করার চেষ্টা করেছি, তার অনেক কম আমরা চেষ্টা করেছি একজন মানুষকে সুস্থ রাখার জন্য, তার শারীরিক এবং মানসিক সুস্থতার শব্দগুলো, একটা সিনেমার শব্দ, একটা বিজ্ঞাপনের শব্দ যতটা যত্ন করে নির্বাচন করা হয়েছে, আপনার দুঃখজনক হলেও খেয়াল করবেন এবারের এই কোভিড মহামারী মোকাবেলায় আমরা শব্দ চয়নের ক্ষেত্রে তার চেয়ে অনেক অনেক বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছি। অতএব একটি টেলিফোন কোম্পানি বা একটা ব্যাংকের বিজ্ঞাপনের চাইতেও যদি এরকম একটি মহামারী ম্যানেজ করার শব্দ চয়নে আমরা ব্যর্থতার পরিচয় দিই, তাহলে তো আমাদেরকে অবশ্যই সাফার করতে হবে। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন। একটু শামীম রেজার কাছে যেতে চাই। ডক্টর শামীম রাজা, এর আগের আলোচনা আপনি যেটি বলছিলেন যে লকডাউন শিথিল করা হলে আমরা সাধারণ মানুষজন সেটির সঙ্গে কতটুকু মানিয়ে চলতে পারবো, সেই প্রশ্নও সামনে রয়েছে। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি প্রসঙ্গে। আপনি দেখবেন যে যখন আমরা শুরুর দিকে, অর্থাৎ 26শে মার্চ শুরুর দিকে ছুটির দিকে গেলাম, রাস্তাঘাটে অনেক মানুষজনকে দেখা যেত যাদের বেশিরভাগই মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ অন্যান্য যেসব সামগ্রী রয়েছে, সুরক্ষা সামগ্রী, সেগুলো ব্যবহারের প্রবণতা অনেক কম ছিল। এখন গত 2 মাসে এরই মধ্যে কিন্তু অনেকটা বেড়েছে, এরকমটাই দেখা যাচ্ছে যে সাদা চোখে বাইরে বেরোলে বা
যারা বের হচ্ছেন সবাই এরকম সুরক্ষা সামগ্রী নিয়েই বের হচ্ছেন। তাহলে ব্যাপারটাকে আমি এরকমভাবে ব্যাখ্যা করতে পারি কিনা যে যদি আমরা আস্তে আস্তে লকডাউন শিথিল করে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলতার দিকে যাই, তাহলে মানুষ তার গত 2 মাসের অভ্যাসের বশেই এই স্বাস্থ্যবিধিগুলো একটু মেনে চলতে পারেন? এটা বলাটা খুব কঠিন, মানে যে কারণে কঠিন তার একটা হলো যে আমাদের সারা পৃথিবীতে যে ক্যাম্পেইনের যে অভিজ্ঞতা, বিশেষ করে যেখানে আচরণ পরিবর্তনগত যে সমস্ত ক্যাম্পেইন গুলো আমরা লক্ষ্য করেছি, তার একটা আমি যদি এইচআইভি এইডস এর মহামারীটাকে বিবেচনায় রাখি 80-র দশকে, সেটা আমাদের প্রথম বড় মাপের একটা শিক্ষা দিয়েছিল এই ধরনের ক্ষেত্রে। যদি এর সঙ্গে সেটা তুলনীয় না, একেবারে ছুলেই হয়ে যাবে, কাছাকাছি গেলে হবে এইচআইভি এইডস, এরকম ছিল না। তো সেখানে যে বিষয়টা আমাদের শিক্ষার ছিল এরকম যে যতক্ষণ পর্যন্ত ইমিডিয়েট রিওয়ার্ডিং কোনো কিছু না থাকে, আপনি একটা বক্তব্য আমাকে দিচ্ছেন, একটা নির্দেশ বা আদেশ আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু তার এই মুহূর্তে কোনো কিছু প্রাপ্তির আমার কাছে নেই, সেটার ব্যাপারে আমার আসলে কোটা মনোযোগ থাকে না, বা সেটার ব্যাপারে সাধারণ মানুষের মনোযোগ থাকে না। যেটা খুব দ্রুত পাওয়া যায় সেটার ব্যাপারে আমার মনোযোগটা বেশি থাকে। এবং এটা থেকে যে মনস্তত্ত্বগুলো তৈরি হয় সেটা এরকম যে ঠিক আছে, কোভিড-19 আমার এলাকায় তো হয়নি, অতএব এটা নিয়ে আমার চিন্তা ভাবনা না করলেও চলবে, এবং এক ধরনের আমি এটা থেকে সরে থাকতে চাই। আবার যখন আমি জানি যে আমার আশেপাশে কারোর হয়েছে, তখন আমি মনে করি যে না, বিষয়টা একটু চিন্তা ভাবনার, ওইটার দিকে না তাকানোই আমার দিকে ভালো। এই যে মনস্তত্ত্বগুলো তৈরি হয়, এটার একটা বড় কারণ হচ্ছে এরকম একটা সময় আপনার মাত্র 15 দিনে ঘটে যেতে পারে, 10 দিনে ঘটে যেতে পারে, 1 মাসে ঘটে যেতে পারে। আপনি কি রিওয়ার্ড তাকে দেখাবেন? সামনে তো কোনো রিওয়ার্ড দেখানো যায় না। এই ক্যাম্পেইনটা যদি দীর্ঘ সময় চলে, যেমন ধরুন আপনি যখন ওরাল স্যালাইনের ক্যাম্পেইন করেছিলেন 70 দশকের শেষে বা 80 দশকের দিকে, সেটা কিন্তু কিছুটা হলেও দেখানো গেছে যে আপনি যদি পানির শূন্যতা পূরণ করেন, সেটাও সময় লেগেছে, আমি সেই আলোচনা এখন যাচ্ছি না। সেখানে নৃবিজ্ঞানীদের সহযোগিতা লেগেছে, যোগাযোগ বিদ্যা লেগেছে, স্বাস্থ্যবিদরা কাজ করেছে, এবং দীর্ঘ সময় ধরে আমাদের যে বিভিন্ন কুসংস্কার ছিল এই সংক্রান্ত, সেগুলোকে সরাতে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে সেটার একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কয়েক বছর বা দশক আপনি সময় পাচ্ছেন এটা নিয়ে কাজ করবার। কিন্তু এখানে একবারে 15 দিনের মধ্যে আপনি তার রেজাল্ট দেখাতে পারবেন না, যে মাস্ক পরলে কি হবে আর মাস্ক না পরলে কি হবে। এটা 1 মাসও দেখানো সম্ভব না, 2 মাসও দেখানো সম্ভব না। এই যে এটা তো একটা ক্যাম্পেইন, তাই না? এটা তো একটা প্রচার অভিযান। সরকার যেটা বলছে এটা একটা ক্যাম্পেইন, আপনি আমি যেটা বলছি এটা একটা ক্যাম্পেইন, এই যে অনুষ্ঠানও একটা ক্যাম্পেইন। এখন প্রশ্ন হলো যে এই খুব কঠিন হয়ে যায় তাকে ওইটাতে মনোসংযোগ করা, যে ভাই মাস্কটা পরলে ভালো হয়। ইতালিতে যে মুহূর্তে লকডাউন শিথিল করা হয়েছে, সে তো আমাদের চাইতে বেশি শিক্ষিত ইউরোপের দেশ, এভাবে আমরা ধরে নিই। কিন্তু দেখা যাচ্ছে সে মাস্ক পরছে ঠিকই, কিন্তু কাছাকাছি সে হাঁটছে, সে ওই দূরত্বটা মেনে চলছে না। তরুণদের মধ্যে এটা মেনে চলছে না, একটু বেশি বয়সীরা মেনে চলছে না। এখন এটার কারণগুলো অনেক কিছু, এটা তো শুধু একটা কারণের উপর নির্ভর করে না। আপনি জি যে প্রসঙ্গে স্যার, ছিলেন এটি বোঝা গেছে। এটা আরেকটি প্রসঙ্গে খুব ছোট্ট করে স্যার আপনার কাছে জানতে চাই, আমাদের দুজন চিকিৎসক, মানসিক স্বাস্থ্যের চিকিৎসক এবং আমাদের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, দুজনেই বলছিলেন যে স্যার এই যে একটি সিনেমার জন্য কিভাবে শব্দ নির্বাচন করব, ছোট্ট কি বিজ্ঞাপনের জন্য আমরা কিভাবে শব্দ নির্বাচন করব, সেই বিষয়গুলো আমরা যতটুকু ভাবি, এই যে রোগটি ছড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে শব্দ নির্বাচনের ক্ষেত্রে আমরা অতটা সচেতন হইনি, সেটি তারা মনে করছেন। সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিশেষজ্ঞ হিসাবে আপনি স্যার এটিকে একটু ব্যাখ্যা করবেন খুব ছোট করে। এটা না, এটা হয় কি, এই আলোচনা আমরা কিন্তু গত অনেকদিন ধরে করছি, এবং আপনি আমার নিজেরই অভিজ্ঞতা থেকে বলি, আমি অন্তত 5টা বা 6টা বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যে ভালো হলো ওনারা আবার তুললেন। দেখুন এটা দুটো কারণে ঘটেছে বলে আমার কাছে মনে হয়। একটা হলো যে প্রথমত যে এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, এটা আমি মানতে রাজি না। আমাদের যদি শব্দ চয়ন এবং অন্যান্য বিষয় বা মেসেজ ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স না থাকতো, তাহলে আমরা পোলিও ক্যাম্পেইনে আমরা সফল হতাম না। আমরা এই যে টিকা কর্মসূচি করেছি এটাতে আমরা সফল হতাম না। আমরা ফ্যামিলি প্ল্যানিং এ সফল হতাম না, কিংবা আমরা ওরাল স্যালাইনে সফল হতাম না। আমরা কিন্তু অসংখ্য জায়গাতে এই কাজগুলো করেছি। যারা সোশ্যাল মার্কেটিং এক্সপার্ট, তারা অনেক ক্ষেত্রে সরকারি না, তারা বাণিজ্যিক ভাবে কাজগুলো করে থাকেন, বিভিন্ন ফান্ড থেকে তারা কাজগুলো করে থাকেন। এখন আপনি যখন এই স্বাস্থ্য পরিকল্পনা করেছেন, আমরা একাধিকবার বলেছি যে জাতীয় পর্যায়ে যে সমস্ত বিশেষজ্ঞদেরকে নিয়ে কর্তৃপক্ষ কাজ করেছেন, তারা কি দেখেছেন যে যিনি এই ক্যাম্পেইন নিয়ে কাজ করেন তার মতামতটা নিই, বা যিনি এই ভাষা বোঝেন, এই যে সেমিওটিক্স, এই যে ডিসকোর্স, সেটা হয়তো আমাদের যে মানসিক শাস্ত্র উনি আছেন, আমি 2 দশকের উপরে আমি শিক্ষকতা করি, এইটাই আমি সারাদিন পড়াই। কিন্তু দুর্ভাগ্যজনক, যখন আজকে কোভিড আক্রান্ত হলো, আমার কোনো জায়গায় অবদান রাখবার কোনো জায়গা নেই যে ভাই এই জায়গায় এই শব্দটার বদলে এইটা। তার কারণ আপনি ডেকেছেন কিনা,
আপনি যিনি ক্যাম্পেইন করেন তাকে ডেকেছেন কিনা, যিনি কমার্শিয়ালি করেন তার কাছ থেকে মত নিয়েছেন দেখেছেন কিনা? কিনা? জি মানে স্যার, আপনি ধন্যবাদ, আমি কাউকে বোঝা গেছে দোষারোপ স্যার, করছি না। ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি একটু ছোট্ট করে ডক্টর হেলাল উদ্দিন আহমেদের কাছে আবারও যেতে চাই। আরেকটি প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, সেটি হচ্ছে আমাদের শিশু এবং কিশোর যারা একটু স্বাভাবিকভাবে চঞ্চল, বাইরে যেতে চায়, এখন এই গত 2 মাস আপনার ভাষায় ঘর মুক্ত থাকা অবস্থায় বাইরে না যেয়ে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তারা কিভাবে মানসিক স্বাস্থ্যটাকে ধরে রাখতে পারেন, শিশু এবং কিশোররা? ধন্যবাদ। প্রথমত এটি শুধু আমার ব্যক্তিগত পরামর্শ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু শিশু কিশোরদের জন্য আলাদা একটি গাইডলাইনই প্রস্তুত করেছে যে তাদের মানসিক স্বাস্থ্যটি এই কোভিড-19 পর্যায়ে কিরকম থাকবে। প্রথমে আপনি বলেছেন তারা চঞ্চল এবং তারা বাইরে যেতে চায়। আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং বের করতে হবে কেন তারা বাইরে যেতে চায়। ঘরে কিসের অভাব আছে এবং বাইরে কি আছে, তার ইনএডুকেসিটা কোথায় ঘরের ভেতরে। সেই জায়গা থেকে আমরা বলবো ঘরের ভেতরে তার জন্য আকর্ষণীয় কিছু উপাদান আমাদের তৈরি করতে হবে। আমরা ঘরের ভেতরে কিছু হোম বাউন্ড টুর্নামেন্ট করতে পারি। ঘরের ভেতরে একটি লুডো টুর্নামেন্ট, ক্যারাম টুর্নামেন্ট বা কোনো একটি খেলার টুর্নামেন্ট আমরা ঘরে করব, যাতে তার বাইরে যাওয়ার প্রবণতা, বাইরে যাওয়ার আনন্দটা কম থাকে। এবং তাকে আমাদের আরো কতগুলো বিষয় বলা হয়েছে, তাকে স্বাস্থ্য বিধিগুলো সম্পর্কে আমরা করে দেব না, আমরা তার হাত ধোয়া দিব না, তাকে পরিষ্কার করিয়ে দেব না, আমরা তাকে হাত ধোয়া কিভাবে ধুইতে হয় সেটি শেখাবো, তাকে পরিষ্কার কিভাবে থাকতে হয় সেটি শেখাবো। সুতরাং তাকে ইন্ডিপেন্ডেন্টলি এগুলো শেখানোর জন্য বলা হয়েছে এবং তাকে আগাম সতর্কতা রাখতে হবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমার বাবা মা বা পরিবারের কেউ তোমার থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন, সেটির জন্য তাকে আগাম সতর্ক থাকতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাবা মারা প্রায়শই আমাদের কাছে ফোন করেন, জানতে চান এই সময়টা আমার সন্তান পিছিয়ে যাচ্ছে পড়ালেখায়। আমরা বলি না, আপনার সন্তান পিছিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাওয়াটা একটা আপেক্ষিক শব্দ। এখন সারা পৃথিবী থমকে আছে, সুতরাং আপনার সন্তান মোটেই পিছিয়ে যাচ্ছে না। সার্বিক বিবেচনায় সে থেমে আছে, হয়তোবা সামনে আবার এগিয়ে যাবে। বাবা মাদেরকে এই সময়টা পড়ালেখার চিন্তা থেকে একটু দূরে থাকতে হবে, সন্তানদেরকে পড়ালেখার চাপ দেওয়া যাবে না। এই সময় তাদেরকে একটু মানবিকতার শিক্ষা দিতে হবে, তাদের কগনিটিভ ডেভেলপমেন্টের কথা আমরা বলি, তাদের মোরাল ডেভেলপমেন্টের কথা বলি। বাবা মাকে এই সময় এমন কিছু অবজারভেশন তাদের সামনে করতে হবে, এমন কিছু কাজ করতে হবে, যাতে এই শিশুগুলো, এই সন্তান, এই শিশুরা যারা বাসায় আছে তারা একটু মানবিক আচরণ করতে শিখে, মানুষকে ভালোবাসতে শিখে। কারণ আগামী পৃথিবীতে তাদের এই সময়ের শিক্ষাটা, এই অর্জনটা কিন্তু একটা অনেক বড় একটি অর্জন। সব অর্জন কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে থাকে না। একটি প্যান্ডেমিক মানুষকে কিন্তু অনেক বড় শিক্ষা দেয় এবং শিশু কিশোররা কিন্তু এখান থেকে যাতে একটি মানবিক আচরণের শিক্ষা পায়, সেটির জন্য আমি বাবা মা সহ সবাইকে আহ্বান জানাবো। জি স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একটু ছোট্ট করে অধ্যাপক সাইদুর রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। অধ্যাপক সাইদুর রহমান, আমরা আপনাদের কাছ থেকে অনেক আলোচনা শুনলাম, তো সবকিছু মিলে একটু ছোট্ট করে শেষের দিকে বলবেন যে আমরা এখন বাংলাদেশে কোভিডের যে পরিস্থিতি রয়েছি, সামনে আমরা আসলে আরও সফলভাবে মোকাবেলা করতে পারবো, সেই ইতিবাচক কথা আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের চিকিৎসক আমাদেরকে ইতিবাচক থাকতে বলছেন। সাইদুর রহমান স্যার। আমিও আশাবাদী হতে চাই। আশাবাদী হওয়ার ক্ষেত্রে আমরা জাস্ট শুধুমাত্র যে ব্যাপারটা বলবো যে আমাদের আসলে যেটা একটা মৌলিক ব্যাপার আজকে সামনে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে কোভিড এবং নন কোভিড হাসপাতালের ধারণা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকল হাসপাতালই কোভিড এবং নন কোভিড, এই জায়গায় চিন্তাটাকে নিয়ে আসতে হবে আমাদের। এবং এবং হাসপাতালের ভেতরে ভাগ হবে, কিন্তু হাসপাতাল ভাগ করাটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এই জায়গাটা থেকে বের হয়ে না আসলে মানুষের ভোগান্তি কমবে না। অতএব আগামী দিনগুলোতে আমরা কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোভিড নন কোভিডের যে সীমানা টানছি, এটাই পুরো জাতিকে স্টিগমাটাইজ করতেছে। অতএব এই স্টিগমাটাইজ না করে হসপিটালগুলোকে প্রথমে কোভিড নন কোভিড এর আইসোলেশনটা ভেঙে ফেলতে হবে, তারাই ভাগটা ডিভিশনটা ভেঙে ফেলবে। এবং তাহলে আমরা মনে করি এই দেশের, আপনারা খেয়াল করবেন, বক্ষব্যাধি হাসপাতাল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যে রোগে, এই কোভিড দিয়ে, সেই হাসপাতালটি এখন পর্যন্ত প্রায় 1000 বক্ষব্যাধি বিশেষজ্ঞ এখন পর্যন্ত যুক্ত হতে পারছেন না। 700-র বেশি প্রাইভেট হাসপাতাল যুক্ত হতে পারছে না পুরো বন্দোবস্তটার সঙ্গে। অতএব আমাদেরকে সামনের দিনগুলো মোকাবেলা করতে হবে এইভাবে যে এই হাসপাতালগুলোকে যুক্ত করতে হবে এবং হাসপাতালের মধ্যে এই সীমানা টানাটা বন্ধ করে দিতে পারতে হবে। দু একটা থাকতে পারে, কিন্তু সাধারণভাবে এটা সীমানা তুলে দিতে হবে। স্যার, এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাই, আপনি যেটি বলছেন যে কোভিড নন কোভিডে ভাগ না করে হাসপাতালগুলোর ভিতরে কোভিড নন কোভিড ভাগের কথা বলছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই বলছেন যে তাহলে কোভিড এবং নন কোভিড রোগীদের মধ্যে আমরা সেই দূরত্ব বলি বা তাদের নিরাপত্তা বলি সেটি নিশ্চিত করতে পারবো কিনা, এই প্রশ্ন তো রয়েছে স্যার। এই বিষয়ে খুবই সুনির্দিষ্ট আসলে সুপারিশ আছে, বিশ্বব্যাপী তো এটাই চলছে। বিশ্বে তো আসলে এই ব্যাপারটা নাই, আমাদের মতো এরকম না। এবং সেখানে আসলে আপনার কথা হচ্ছে হাসপাতালে একটা যেটা আমার বারবার প্রথম থেকে টেস্ট করা, আপনি রোগী আসার সঙ্গে সঙ্গে তাকে ট্রেস বলে, ওনারা এইভাবে ভাগ করবেন, সর্ট করবেন, এক জায়গায় রাখবেন, টেস্ট করবেন, টেস্ট করার পরে সর্ট করে যারা কোভিড তারা একদিকে চলে যাবে, যারা নন কোভিড তারা আরেক জায়গায় চলে যাবে, সাসপেক্টেড কেস হিসাবে ভাগ থাকবে। এগুলো কিন্তু রিকমেন্ডেশন আছে, শুধু মেনে চলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। যুক্ত ছিলেন ডক্টর শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক। ছিলেন হেলালুদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আর একটু দুঃখ প্রকাশ করছি, অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহাদকে আমরা যুক্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে যুক্ত করতে পারিনি। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।